প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে। আমাদের আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সীমন্ত হীরা। গল্প পাঠে দীপ্ত এবং অন্যান্য চরিত্রে পার্থ, শ্যামল, শুভম এবং আমি সৌপ্তিক। গল্পের সূত্রধার সৌপ্তিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সীমন্ত হীরা। কিছুদিন যাবৎ ব্যোমকেশের হাতে কোনো কাজকর্ম ছিল না। এদেশের লোকের এমন বদভ্যাস, ছোটোখাটো চুরিচামারি হলে বেবাক হজম করে যায়, পুলিশে পর্যন্ত খবর দেয় না। হয়তো তারা ভাবে সুখের থেকে সোয়াস্তি ভালো। নেহাত যখন গুরুতর কিছু ঘটে যায় তখন সংবাদটা পুলিশ পর্যন্ত পৌঁছয় বটে, কিন্তু গাঁটের কড়ি খরচ করে বেসরকারি গোয়েন্দা নিযুক্ত করার মতো উদ্যোগ বা আগ্রহ কারোর দেখা যায় না। কিছুদিন হাহুতাশ ও পুলিশকে গালিগালাজ করে অবশেষে তারা ক্ষান্ত হয়। খুন, জখম ইত্যাদিও যে আমাদের দেশে হয় না এমন নয়, কিন্তু তার মধ্যে বুদ্ধি বা চতুরতার লক্ষণ লেশমাত্র দেখা যায় না। রাগের মাথায় খুন করে হত্যাকারী সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায় এবং সরকারের পুলিশ তাকে হাজতজাত করে ফাঁসি কাটে ঝুলিয়ে দেয়। সুতরাং সত্যান্বেষী ব্যোমকেশের পক্ষে সত্য অন্বেষণের সুযোগ যে বিরল হয়ে পড়বে তা বিচিত্র নয়। ব্যোমকেশের অবশ্য সেদিকে লক্ষণই ছিল না। সে খবরের কাগজের প্রথম পাতার উত্তর পশ্চিম কোণ থেকে শেষ পাতার দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ পড়ে বাকি সময়টুকু নিজের লাইব্রেরি ঘরে দরজা বন্ধ করে কাটিয়ে দিচ্ছিল। আমার কিন্তু এই একটানা অবকাশ অসহ্য হয়ে উঠেছিল। যদিও অপরাধীর অনুসন্ধান করা আমার কাজ নয়, গল্প লিখে বাঙালি পাঠকের চিত্ত বিনোদনের মতো অবৈতনিক কাজকেই জীবনের ব্রত করেছি, তবু চোর ধরার যে একটা অপূর্ব মাদকতা আছে তা অস্বীকার করার উপায় নেই। নেশার বস্তুর মতো এই উত্তেজনার উপাদান যথাসময়ে উপস্থিত না হলে মন একেবারে বিকল হয়ে যায় এবং জীবনটাই লবণহীন ব্যঞ্জনের মতো বিস্বাদ মনে হয়। তাই সেদিন সকালবেলা চা খেতে খেতে ব্যোমকেশকে বললাম, কি হে, বাংলাদেশের চোর ছ্যাচরগুলো কি সব সাধু সন্ন্যাসী হয়ে গেল নাকি? ব্যোমকেশ হেসে বলল, না না, তার প্রমাণ তো খবরের কাগজে রোজই পাচ্ছ। তাহা তো পাচ্ছি, কিন্তু আমাদের কাছে আসছে কই? আসবে আসবে, চারে যখন মাছ আসবার তখনই আসে, তাকে জোর করে ধরে আনা যায় না। তুমি একটু অধীর হয়ে পড়ছো দেখছি। ধৈর্যং রহু। আসল কথা, আমাদের দেশে প্রতিভাবান বদমায়েশ প্যারাডক্স হয়ে যাচ্ছে। কি আর করব, দোষ আমার নয়, দোষ তোমাদের দিনাহীনা পিচুটি নয়না বঙ্গভাষার। প্রতিভাবান বদমায়েশ খুব অল্পই আছে। পুলিশ কোর্টের রিপোর্টে যাদের নাম দেখতে পাও তারা চুনোপুটি। যারা গভীর জলের মাছ তারা কদাচিৎ চারে এসে ঘাই মারেন। আমি তাদেরই খেলিয়ে তুলতে চাই। জানো তো, যে পুকুরে দু চারটে বড় বড় রুই কাতলা আছে সেই পুকুরে ছিপ ফেলে শিকারির আনন্দ। তোমার উপমাগুলো থেকে বেজায় আঁশটে গন্ধ বেরোচ্ছে। মনস্তত্ত্ববিদ যদি কেউ এখানে থাকতেন, তিনি নির্ভয় বলে দিতেন যে তুমি সত্যান্বেষণ ছেড়ে খুব তাড়াতাড়ি মাছের ব্যবসা আরম্ভ করবে। তাহলে মনস্তত্ত্ববিদ মশাই নিদারুণ ভুল করতেন। যে লোক মাছের সম্বন্ধে গবেষণা করে সে জলচর জীবের কখনো নাম শোনেনি। এই হচ্ছে আজকালকার নতুন বিধি। তোমরা আধুনিক গল্প লেখকদের দল এই কথাটাই আজকাল প্রমাণ করতে চাইছো। আমি ক্ষুব্ধ হয়ে বললাম, ভাই, আমরা ঘরের খেয়ে বনের মোষ তাড়াই, প্রতিদানের আশা না করে শুধু আনন্দ যোগাই, তবু কি তোমাদের মন ওঠে না? এর বেশি যদি চাও তাহলে নগদ কিছু ছাড়তে হবে। দরজায় কড়া নেড়ে চিঠি হ্যাঁ বলে ডাক পিয়ন প্রবেশ করল।
আমাদের জীবনে ডাক পিয়নের সমাগম এতই অপ্রচুর যে মুহূর্তের মধ্যে সাহিত্যিক জীবনের দুঃখ দীনতা ভুলে গেলাম। গলা বাড়িয়ে দেখলাম একখানা ইনশিওর করা খাম ব্যোমকেশের নামে এসেছে। খাম ছিঁড়ে ব্যোমকেশ যখন চিঠি বের করল তখন কৌতূহল আরও বেড়ে গেল। ব্রোঞ্জ ব্লু কালিতে ছাপা মনোগ্রামযুক্ত পুরু কাগজে লেখা চিঠি এবং সেই সঙ্গে পিন দিয়ে আঁটা একটি 100 টাকার নোট। চিঠিখানা ছোট। ব্যোমকেশ পড়ে হাসি মুখে আমার হাতে দিয়ে বলল, এই নাও, গুরুতর ব্যাপার। উত্তরবঙ্গের বনিয়াদি জমিদার বাড়িতে রোমাঞ্চকর রহস্যের আবির্ভাব। সেই রহস্য উদ্ঘাটিত করার জন্য জোর তাগাদা এসেছে। পত্র পাঠ যাওয়া চাই, এমনকি 100 টাকা অগ্রিম রাস্তা খরচ পর্যন্ত এসে হাজির। চিঠির শিরোনাম কোনো এক বিখ্যাত জমিদারি স্টেটের নামে। জমিদার স্বয়ং চিঠি লেখেননি, তার সেক্রেটারি ইংরাজিতে টাইপ করে যা লিখেছেন তার মর্ম এই: প্রিয় মহাশয়, কুমার শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায় মহাশয় কর্তৃক আদিষ্ট হইয়া আমি আপনাকে জানাইতেছি যে তিনি আপনার নাম শুনিয়াছেন। একটি বিশেষ জরুরি কার্যে তিনি আপনার সাহায্য ও পরামর্শ লইতে ইচ্ছা করেন। অতএব আপনি অবিলম্বে এখানে আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব। পথ খরচের জন্য 100 টাকার নোট এই সঙ্গে পাঠাইলাম। আপনি কোন ট্রেনে আসিতেছেন তার যোগে জানাইলে স্টেশনে গাড়ি উপস্থিত থাকিবে। ইতি। চিঠি থেকে আর কোনো তথ্য সংগ্রহ করা গেল না। চিঠি ফিরিয়ে দিয়ে বললাম, তাই তো হে, ব্যাপারটা সত্যি গুরুতর ঠেকছে। জরুরি কার্যটা কি চিঠির কাগজ বা ছাপার হরফ থেকে কিছু অনুমান করতে পারলে? তোমার তো আবার ওসব বিদ্যে আছে। কিছুই না, তবে আমাদের দেশের জমিদার বাবুদের যতদূর জানি, খুব সম্ভবত কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ বাহাদুর রাত্রে স্বপ্ন দেখছেন যে তার পোষা হাতিটা পাশের জমিদার চুরি করে নিয়ে গেছে। তাই শঙ্কিত হয়ে তিনি গোয়েন্দা তলব করেছেন। অত সহজ নয়। দেখছো না, একেবারে গোড়াতেই এতগুলো টাকা খরচ করে ফেলেছেন। ভেতরে নিশ্চয়ই কোনো বড় রকমের গোলমাল আছে। ওইটে তোমাদের ভুল। বড় লোক রুগী হলে মনে করো ব্যাধিও বড় রকম হবে। দেখা যায় কিন্তু ঠিক তার উল্টো। বড় লোকের ফুসকুড়ি হলে ডাক্তার আসে, কিন্তু গরিবের একেবারে নাভিশ্বাস না উঠলে ডাক্তার বৈদ্যের কথা মনেও পড়ে না। যা হোক, কি ঠিক করলে? যাবে নাকি? ব্যোমকেশ একটু ভেবে বলল, হাতে যখন কোনো কাজ নেই তখন চলো দুদিনের জন্য ঘুরেই আসা যাক। আর কিছু না হোক, নতুন দেশ তো দেখা হবে। তুমিও বোধহয় ও অঞ্চলে যাওনি কোনো দিন। যদিও যাওয়ার ইচ্ছে 16 আনায় ছিল, তবুও ক্ষীণভাবে আপত্তি করলাম। আমার যাওয়াটা কি ঠিক হবে? তোমাকে ডেকেছে। ব্যোমকেশ হেসে বলল, দোষ কি? একজনের বদলে দুজন গেলে কুমার বাহাদুর বরঞ্চ খুশিই হবেন। ধনক্ষয় যখন অন্যের হচ্ছে তখন যাওয়াটা তো একটা কর্তব্য বিশেষ। শাস্ত্রে লিখেছে সর্বদা পরের পয়সায় তীর্থ দর্শন করবে। কোন শাস্ত্রে এমন জ্ঞানগর্ভ নীতি উপদেশ আছে যদিও মনে করতে পারলাম না, তবু সহজেই রাজি হয়ে গেলাম। সেই দিন সন্ধ্যের গাড়িতেই যাত্রা করলাম। পথে উল্লেখযোগ্য কিছু ঘটল না, শুধু একটি অত্যন্ত মিশুকে ভদ্রলোকের সাথে আলাপ হলো। সেকেন্ড ক্লাস কামরায় আমরা 3 জন ছাড়া আর কেউ ছিল না। এই কথা সে কথার পর ভদ্রলোকটি জিজ্ঞাসা করলেন, মশাইদের কতদূর যাওয়া হচ্ছে? উত্তরে ব্যোমকেশ একটু হেসে জিজ্ঞাসা করল, আপনার কতদূর যাওয়া হবে? পাল্টা প্রশ্নে কিছুক্ষণ অবাক হয়ে থেকে ভদ্রলোকটি আমতা আমতা করে বললেন, আমি এই পরের স্টেশনেই নামব। ব্যোমকেশ আগের মতোই মধুর স্বরে বলল, আমরাও তার পরের স্টেশনে নেমে যাব। অহেতুক মিথ্যা বলার প্রয়োজন ছিল না, কিন্তু ব্যোমকেশের কোনো মতলব আছে বুঝে আমি কিছু বললাম না। গাড়ি থামতেই ভদ্রলোক নেমে গেলেন। রাত হয়েছিল। প্ল্যাটফর্মের ভিড়ে তিনি নিমেষের মধ্যে কোথায় মিলিয়ে গেলেন
তাকে আর দেখতে পেলাম না। দুটো তিনটে স্টেশনের পর জানলার কাঁচ নামিয়ে বাইরে গলা বাড়িয়েছি। হঠাৎ দেখলাম পাশের একটা ইন্টার ক্লাসের কামরায় জানলায় মাথা বের করে ভদ্রলোকটি আমাদের গাড়ির দিকেই তাকিয়ে আছে। চোখাচোখি হওয়া মাত্রই তিনি বিদ্যুৎ বেগে মাথা টেনে নিলেন। আমি উত্তেজিতভাবে ব্যোমকেশের দিকে ফিরে বললাম, ওহে। ব্যোমকেশ বলল, জানি ভদ্রলোক পাশের গাড়িতে উঠেছেন। ব্যাপারটা যতটা তুচ্ছ মনে করেছিলাম তা তো দেখছি নয়। ভালোই। তারপর প্রায় প্রতি স্টেশনেই জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখছি, কিন্তু সেই ভদ্রলোকের চুলের টিকি পর্যন্ত দেখতে পাইনি। পরদিন ভোর হতে না হতেই গন্তব্যস্থলে পৌঁছালাম। স্টেশনটা ছোট, সেখান থেকে প্রায় ৬-৭ মাইল মোটরে যেতে হবে। একখানা দামি মোটর নিয়ে জমিদারের একজন কর্মচারী উপস্থিত ছিলেন। তিনি আমাদের সাদরে অভ্যর্থনা করলেন। আমরা মোটরে বসলাম। অতঃপর নির্জন রাস্তা দিয়ে মোটর নিঃশব্দে ছুটে চলল। কর্মচারীটি প্রবীণ এবং বিচক্ষণ। ব্যোমকেশ কৌশলে তাকে দু একটি প্রশ্ন করতেই তিনি বললেন, আমি কিছুই জানি না মশাই, শুধু আপনাদের স্টেশন থেকে নিয়ে যাওয়ার হুকুম পেয়েছিলাম, তাই নিয়ে যাচ্ছি। আমরা মুখ তাকাতাকি করলাম, আর কোনো কথা হলো না। পরে জমিদার ভবনে পৌঁছে দেখলাম সে এক এলাহি কাণ্ড। মাঠের মাঝখানে যেন ইন্দ্রপুরী বসেছে। প্রকাণ্ড সাবেকি 5 মহল ইমারত, তাকে ঘিরে প্রায় 30-40 বিঘা জমির উপর বাগান, হটহাউস, পুকুর, টেনিস কোর্ট, কাছারি বাড়ি, অতিথিশালা, পোস্ট অফিস, আরও কত কি। চারিদিকে লস্কর, পেয়াদা, গোমস্তা, সরকার, খাতক, প্রজাদের ভিড় লেগে আছে। আমাদের মোটর বাড়ির সামনে থামতেই জমিদারের প্রাইভেট সেক্রেটারি স্বয়ং এসে আমাদের সমাদর করে ভেতরে নিয়ে গেলেন। একটা আস্ত মহল আমাদের জন্য নির্দিষ্ট হয়েছিল। সেক্রেটারি বললেন, আপনারা মুখ হাত ধুয়ে জলযোগ করে নিন, ততক্ষণে কুমার বাহাদুরও আপনাদের সঙ্গে দেখা করার জন্য তৈরি হয়ে যাবেন। স্নানাদি সেরে বের হতেই প্রচুর প্রাতরাশ এসে উপস্থিত হল। তার যথারীতি ধ্বংস সাধন করে তৃপ্ত মনে ধূমপান করছি, এমন সময় সেক্রেটারি এসে বললেন, কুমার বাহাদুর লাইব্রেরি ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছেন। যদি আপনাদের অবসর হয়ে থাকে আমার সঙ্গে আসুন। আমরা উঠে তাকে অনুসরণ করলাম। রাজকাজে যাচ্ছি এমনই একটা ভাব নিয়ে লাইব্রেরি ঘরে প্রবেশ করলাম। কুমার শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ নাম থেকে শুরু করে সব বিষয়ে বিরাট আড়ম্বর দেখে মনের মধ্যে কুমার বাহাদুর সম্বন্ধে একটা গুরুগম্ভীর ধারণা জন্মেছিল। কিন্তু তার সামনে উপস্থিত হয়ে সে ভ্রম খুঁজে গেল। দেখলাম আমাদেরই মতো সাধারণ পাঞ্জাবি পরা একটি সহাস্য মুখ যুবক, গৌরবর্ণ, সুশ্রী চেহারা, ব্যবহারে তিলমাত্র আড়ম্বর নেই। আমরা যেতেই চেয়ার থেকে উঠে আগেই হাত তুলে নমস্কার করলেন। পলকের জন্য একটু দ্বিধা নিয়ে ব্যোমকেশকে বললেন, আপনি ব্যোমকেশ বাবু, আসুন। ব্যোমকেশ আমাকে পরিচিত করিয়ে দিয়ে বলল, ইনি আমার বন্ধু, সহকারী এবং ভবিষ্যৎ জীবনী লেখক, তাই ওকে সহজে কাছছাড়া করি না। কুমার ত্রিদীপ হেসে বললেন, হ্যাঁ, আশা করি আপনার জীবনী লেখার প্রয়োজন এখন অনেক দূরে। অজিতবাবু এসছেন, আমি ভারী খুশি হয়েছি, কারণ প্রধানত ওনার লেখার ভেতর দিয়েই আপনার নামের সঙ্গে আমাদের পরিচয়। উৎফুল্ল হয়ে উঠলাম। অন্যের মুখে নিজের লেখার উল্লেখ যে কত মধুর তা যিনি ছাপার অক্ষরের কারবার করেন তিনিই জানেন। বুঝলাম ধনী জমিদার হলেও লোকটি সুশিক্ষিত এবং বুদ্ধিমান।
লাইব্রেরি ঘরের চারদিকে চোখ বুলিয়ে দেখলাম দেওয়াল সংলগ্ন আলমারিগুলো দেশি বিলাতি নানা রকম বইয়ে ঠাসা। টেবিলের উপরেও অনেকগুলো বই ছড়ানো ছিটানো রয়েছে। লাইব্রেরি ঘরটা যে শুধুমাত্র জমিদার বাড়ির শোভাবর্ধনের জন্য নয়, রীতিমতো ব্যবহারের জন্য, তাতে সন্দেহ রইল না। আরও কিছুক্ষণ সৌজন্যতা বিনিময়ের পর কুমার বাহাদুর বললেন, এবার কাজের কথা আরম্ভ করা যাক। সেক্রেটারিকে হুকুম দিলেন, তুমি এখন যেতে পারো। লক্ষ্য রেখো এ ঘরে যেন কেউ না ঢোকে। সেক্রেটারি সন্তপর্ণে দরজা বন্ধ করে চলে গেলে কুমার ত্রিদীপ চেয়ারে ঝুঁকে বসে বললেন, আপনাদের যে কাজের জন্য এত কষ্ট দিয়ে ডেকে এনেছি, সে কাজ যেমন গুরুতর তেমনি গোপনীয়। তাই সব কথা প্রকাশ করে বলার আগে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে এ কথা গুণাক্ষরেও তৃতীয় ব্যক্তির কানে যাবে না। এত সাবধানতার কারণ এই ব্যাপারের সঙ্গে আমাদের বংশের মর্যাদা জড়ানো রয়েছে। ব্যোমকেশ বলল, প্রতিশ্রুতি দেবার কোনো দরকার আছে বলে মনে করি না। একজন মক্কেলের গোপন কথা অন্য লোককে বলা আমাদের ব্যবসার রীতি নয়। কিন্তু আপনি যখন প্রতিশ্রুতি চান তখন দিতে কোনো বাধা নেই। কিভাবে প্রতিশ্রুতি দিতে হবে বলুন? কুমার হেসে বললেন, তামা তুলসীর দরকার নেই, আপনাদের মুখের কথাই যথেষ্ট। আমি একটু দ্বিধায় পড়ে বললাম, আচ্ছা, আমি গল্পচ্ছলেও কি কোনো কথা প্রকাশ করা চলবে না? না, এ সম্বন্ধে কোনো আলোচনায় চলবে না। হয়তো একটা ভালো গল্পের মশলা হাতছাড়া হয়ে গেল, এই ভেবে মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। ব্যোমকেশ বলল, আপনি নির্ভয় বলুন, আমরা কোনো কথা প্রকাশ করব না। কুমার ত্রিদীপ কিছুক্ষণ চুপ করে থেকে যেন কিভাবে কথাটা আরম্ভ করবেন তাই ভেবে নিলেন। তারপর বললেন, আমাদের বংশে যেসব সাবেক কালের হিরে জহরত আছে সে সম্বন্ধে বোধহয় আপনি কিছু জানেন না। ব্যোমকেশ বলল, কিছু কিছু জানি। আপনাদের বংশে একটি হিরে আছে, যার তুল্য হীরা বাংলাদেশে আর দ্বিতীয় নেই। তার নাম সীমন্ত হীরা। ত্রিদীপ সাগ্রহে বললেন, আপনি জানেন? আচ্ছা, তাহলে এ কথাও জানেন বোধহয় যে গত মাসে কলকাতায় যে রত্ন প্রদর্শনী হয়েছিল তাতে ওই হিরে দেখানো হয়েছিল। ব্যোমকেশ ঘাড় নেড়ে বলল, জানি, কিন্তু দুর্ভাগ্যবশত সে হিরে চোখে দেখার সুযোগ হয়নি। কিছুক্ষণ চুপ করে থেকে কুমার বললেন, সে সুযোগ আর কখনো হবে কিনা জানি না। হিরেটা চুরি গেছে। ব্যোমকেশ প্রতিধ্বনি করে বলল, চুরি গেছে? হ্যাঁ, সেই সম্পর্কেই আপনাকে আনিয়েছি। এই ঘটনাটা শুরু থেকে বলি। আপনি নিশ্চয়ই জানেন আমাদের এই জমিদার বংশ অতি প্রাচীন কাল থেকে চলে আসছে। 12 ভূঁইয়ারও আগে পাঠান বাদশাদের আমলে আমাদের আদি পূর্বপুরুষ এই জমিদারি অর্জন করেন। সাদা কথায় তিনি একজন দুর্দান্ত ডাকাতের সর্দার ছিলেন। নিজের বাহুবলে সম্পত্তি লাভ করে পরে বাদশার কাছ থেকে সনদ আদায় করেন। সে বাদশাহী সনদ এখন আমাদের কাছে বর্তমান আছে। এখন আমাদের অনেক অধঃপতন হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্তর আগে আমাদের রাজা উপাধি ছিল। ওই সীমন্ত হীরা আমাদের আদি পূর্বপুরুষের সময় থেকে পুরুষানুক্রমে এই বংশে চলে আসছে। একটা প্রবাদ আছে যে এই হিরে যতদিন আমাদের কাছে থাকবে ততদিন বংশের কোনো অনিষ্ট হবে না। কিন্তু হিরে কোনো রকমে হস্তান্তরিত হলেই এক পুরুষের মধ্যে বংশ লোপ হয়ে যাবে। একটু থেমে কুমার আবার বলতে লাগলেন, জমিদারের জ্যেষ্ঠ পুত্র জমিদারির উত্তরাধিকারী হয়, এই হচ্ছে আমাদের বংশের চিরাচরিত লোকাচার। কনিষ্ঠরা কেবল বাবুয়ান বা ভরণ পোষণ পান। এই সূত্রে 2 বছর আগে আমার বাবার মৃত্যুর পর আমি জমিদারি পেয়েছি। আমি বাপের একমাত্র সন্তান। উপস্থিত আমার এক কাকা আছেন, তিনি বাবুয়ান স্বরূপ 3000 টাকা মাসিক খরপোশ জমিদারি থেকে পেয়ে থাকেন। এ তো গেল গল্পের ভূমিকা। এবার হিরে চুরির ঘটনাটা বলি। রত্ন প্রদর্শনীতে আমার হিরে এক্সিবিট করার নিমন্ত্রণ এলো যখন,
তখন আমি নিজে স্পেশাল ট্রেনে করে সেই হিরে নিয়ে কলকাতায় গেলাম। কলকাতায় পৌঁছে হিরেখানা প্রদর্শনী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পর তবে নিশ্চিন্ত হলাম। আপনারা জানেন, প্রদর্শনীতে বরোদা, হায়দ্রাবাদ, পাতিয়ালা প্রভৃতি রাজবংশের খানদানি জহরত প্রদর্শিত হয়েছিল। প্রদর্শনের কর্তা ছিলেন স্বয়ং গভর্নমেন্ট, সুতরাং সেখান থেকে হিরে চুরি যাবার কোনো ভয় ছিল না। তাছাড়া যে গ্লাস কেসে আমার হিরেখানা রাখা হয়েছিল তার চাবি কেবল আমারই কাছে ছিল। 7 দিন ধরে এক্সিবিশন চলল। 8 দিনের দিন আমার হিরে নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে জানতে পারলাম যে আমার হিরে চুরি গেছে। তার বদলে যা ফিরিয়ে এনেছি তা 200 টাকা দামের মেকি পেস্ট। কুমার চুপ করলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, চুরি ধরা পড়বার পরে প্রদর্শনীর কর্তৃপক্ষকে বা পুলিশকে খবর দেননি কেন? খবর দিয়ে কোনো লাভ হতো না, কারণ কে চুরি করেছে চুরি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তা জানতে পেরেছিলাম। ও। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ কুমারের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তারপর বলে যান। কুমার বলতে লাগলেন, একথা কাউকে বলবার নয়। পাছে জানাজানি হয়ে পারিবারিক কলঙ্ক বের হয়ে পড়ে, খবরের কাগজে এ নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়, এই ভয়ে বাড়ির লোককে পর্যন্ত একথা জানাতে পারিনি। জানি শুধু আমি আর আমার বৃদ্ধ দেওয়ান মশাই। কথাটা আরও খোলসা করে বলা দরকার। পূর্বে বলেছি, আমার এক কাকা আছেন, তিনি কলকাতায় থাকেন। স্টেটস থেকে মাসিক 3000 টাকা খরচা পান। তার নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। তিনিই বিখ্যাত শিল্পী এবং বৈজ্ঞানিক স্যার দিগীন্দ্র নারায়ণ রায়। তার মতো আশ্চর্য মানুষ কম দেখা যায়। বিলেতে জন্মালে তিনি বোধহয় অদ্বিতীয় মনীষী বলে পরিচিত হতে পারতেন। যেমন তার অসাধারণ বুদ্ধিমত্তা, তেমনি অগাধ পাণ্ডিত্য। গত মহাযুদ্ধের সময় তিনি প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে কি একটা তথ্য আবিষ্কার করে ইংরেজ গভর্নমেন্টকে উপহার দিয়েছিলেন। তার ফলে স্যার উপাধি পান। শিল্পের দিকেও তার কি অসামান্য প্রতিভা, তার পরিচয় সম্ভবত আপনাদের অল্প বিস্তর জানা আছে। প্যারিসের শিল্প প্রদর্শনীতে মহাদেবের প্রস্তর মূর্তি এক্সিবিট করে তিনি যে সম্মান ও প্রশংসা লাভ করেন তা কারোর অজানা নেই। মোটের উপর এমন বহুমুখী প্রতিভা সচরাচর চোখে পড়ে না। বলে কুমার বাহাদুর একটু হাসলেন। আমরা নড়ে চড়ে বসলাম। কুমার বলতে লাগলেন, কাকা আমাকে কম স্নেহ করেন না, কিন্তু একটা বিষয়ে তার সঙ্গে আমার মতভেদ হয়েছিল। ওই হিরেটা তিনি আমার কাছে চেয়েছিলেন। হিরেটার উপর তার অহেতুক আসক্তি ছিল। তার দামের জন্য নয়, শুধু হিরেটাকে নিজের কাছে রাখবার জন্য তিনি প্রায় পাগল হয়ে উঠেছিলেন। আচ্ছা ভাই, হিরেটার দাম কত হবে? খুব সম্ভবত 3 পয়সার। টাকা দিয়ে সে জিনিস কেনবার মতো লোক ভারতবর্ষে খুব কমই আছে। তাছাড়া আমরা কখনো তার দাম যাচাই করে দেখিনি। গৃহদেবতার মতোই সে হিরেটা অমূল্য ছিল। সে যাজ্ঞে, আমার বাবার কাছেও কাকা ওই হিরেটা চেয়েছিলেন, কিন্তু বাবা দেননি। তারপর বাবা মারা যাবার পর কাকা আমার কাছে সেটা চাইলেন। বললেন, আমার মাসোহারা চাই না, তুমি শুধু আমায় হিরেটা দাও। বাবা মৃত্যুকালে আমাকে এই বিষয়ে সাবধান করে দিয়েছিলেন। তাই জোর হাত করে কাকাকে বললাম, কাকা আপনার যা ইচ্ছা আপনি নিন, কিন্তু হিরেটা আমি দিতে পারবো না। বাবার আদেশ আসে, শেষ আদেশ। কাকা আর কিছু বললেন না, কিন্তু বুঝলাম তিনি আমার উপর মর্মান্তিক অসন্তুষ্ট হয়েছেন। তারপর থেকে কাকার সঙ্গে আর আমার দেখা হয়নি। তবে চিঠির ব্যবহার হয়েছে। যেদিন হিরে নিয়ে কলকাতা থেকে ফিরে এলাম তার পরদিন কাকার কাছ থেকে এক চিঠি এলো, ছোট্ট চিঠি, কিন্তু পড়ে মাথা ঘুরে গেল। এই দেখুন সেই চিঠি। ছোট ছোট সুন্দর অক্ষরে লেখা বাংলা চিঠি। তাতে লেখা আছে, কল্যাণী ও খোকা, দুঃখিত হয়েও না, তোমরা দিতে চাওনি, তাই আমি নিজের হাতেই নিলাম। বংশলোপ হবে বলে যে কুসংস্কার আছে তাতে বিশ্বাস করো না। ওটা আমার পূর্বপুরুষদের একটা ফন্দি মাত্র।
যাতে জিনিসটা হস্তান্তরিত করতে কেউ সাহস না করে। আশীর্বাদ নিও। ইতি তোমার কাকা শ্রী দিগেন্দ্র নারায়ণ রায়। ব্যোমকেশ নিঃশব্দে চিঠি ফেরত দিল। কুমার বলতে লাগলেন, চিঠি পড়েই ছুটলাম তোষাখানায়। লোহার সিন্দুক খুলে হীরার বাক্স বের করে দেখলাম হিরে ঠিক আছে। দেওয়ান মশাকে ডাকলাম, তিনি জহরতের একজন ভালো জহুরি, দেখেই বললেন জাল হিরে। কিন্তু চেহারায় কোথাও এতটুকু তফাৎ নেই, একেবারে অবিকল আসল হীরের জোড়া। কুমার দেরাজ খুলে একটা ভেলভেটের বাক্স বার করলেন। ডালা খুলতেই সুপারির মতো গোলাকার একটি পাথর আলোর মতো ঝকমক করে উঠল। কুমার বাহাদুর 2 আঙুলে সেটা তুলে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, জহুরি ছাড়া কারুর সাধ্য নেই যে বোঝে এটা ঝুটো। আসলে 200 টাকার বেশি এর দাম নয়। অনেকক্ষণ ধরে আমরা সেই মূল্যহীন কাঁচ খণ্ডকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ব্যোমকেশ সেটা ফিরিয়ে দিয়ে বলল, তাহলে আমার কাজ হচ্ছে সেই আসল হিরেটা উদ্ধার করা। স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কুমার বললেন, হ্যাঁ, কেমন করে হিরে চুরি গেল সে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি শুধু আমার হিরেটা ফেরত চাই। যেমন করে হোক, যে উপায়ে হোক, আমার সীমন্ত হীরা আমাকে ফিরিয়ে এনে দিতে হবে। খরচের জন্য ভাববে না, যত টাকা লাগে, যদি 20,000 টাকা দরকার হয় তাও আমি দিতে পিছপা হব না, এটা জানবেন। শুধু একটাই শর্ত, কোনো রকম এ কথা যেন খবরের কাগজে না ওঠে। ব্যোমকেশ তাচ্ছিল্যভাবে জিজ্ঞাসা করল, কবে নাগাদ হিরেটা পেলে আপনি খুশি হবেন? উত্তেজনায় কুমার বাহাদুরের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, কবে নাগাদ? তবে কি আপনি হিরেটা উদ্ধার করতে পারবেন বলে মনে হয়? ব্যোমকেশ হাসল, বলল, এ অতি তুচ্ছ ব্যাপার। আমি এর চেয়ে ঢের বেশি জটিল রহস্য প্রত্যাশা করেছিলাম। যাই হোক, আজ শনিবার, আগামী শনিবারের মধ্যে আপনি আপনার হিরে ফেরত পেয়ে যাবেন। বলে সে উঠে দাঁড়াল। কলকাতা ফিরে প্রথম দিনটা গোলমালে কেটে গেল। রাতে দুজনের কথা হলো। আমি জিজ্ঞাসা করলাম, প্ল্যান অফ ক্যাম্পেইন কিছু ঠিক করলে? না, আগে বাড়িটা দেখে কিছু খবর নেওয়া যাক, তারপর প্ল্যান স্থির করা যাবে। হীরাটা কি বাড়িতেই আছে বলে মনে হয়? নিশ্চয়ই। যে জিনিসের মোহে খুড়োমশাই শেষ বয়সে ভাইপোর সম্পত্তি চুরি করেছেন, সে জিনিস তিনি এক দণ্ডের জন্য নিজের কাছছাড়া করবেন না। আমাদের শুধু জানা দরকার কোথায় তিনি সেটা রেখেছেন। আমার বিশ্বাস। তোমার বিশ্বাস? যাক, সেটা অনুমান মাত্র। দিগেন্দ্রনারায়ণ খুড়োমশাইয়ের সঙ্গে মুখোমুখি দেখা না হওয়া পর্যন্ত ঠিক করে কিছুই বলা যায় না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আচ্ছা ব্যোমকেশ, এ কাজের নৈতিক দিকটা ভেবে দেখেছ? কোন কাজের? যে উপায় অবলম্বন করে তুমি হিরেটা উদ্ধার করতে যাচ্ছ। ভেবে দেখেছি। ডাহা নিছক চুরি, ধরা পড়লে জেলে যেতে হবে। কিন্তু চুরি মাত্রেই নৈতিক অপরাধ নয়। চোরের উপর বাটপাড়ি করা মহা পুণ্যকার্য। তা তো বুঝলাম, কিন্তু দেশের আইন তো আর সে কথা শুনবে না। সে আমার ভাবনা নয়। আইনের যারা রক্ষক তাঁরা পারেন, তাঁরা আমাকে শাস্তি দিক। পরের দিন দুপুরবেলা ব্যোমকেশ একা বের হয়ে গেল। যখন ফিরল তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। হাত মুখ ধুয়ে জলযোগ করতে বসলে জিজ্ঞাসা করলাম, কাজ কতদূর এগোলো? ব্যোমকেশ অন্য মনস্কভাবে কচুরিতে কামড় দিয়ে বলল, বিশেষ কিছু সুবিধা হলো না। বুড়ো একটা হরতেল ঘুঘু আর তার একটা নেপালি চাকর আছে। সে বেটার চোখ দুটো ঠিক যেন শিকারি বেড়ালের মতো। যাই হোক, একটা সুরাহা হয়েছে। বুড়ো একজন সেক্রেটারি খুঁজছে। 2টো দরখাস্ত করে দিয়ে এসেছি। সব কথা খুলে বলো। চায়ে চুমুক দিয়ে বাটি নামিয়ে রেখে ব্যোমকেশ বলল, কুমার বাহাদুর যা বলেছিলেন তা নেহাত মিথ্যে নয়। খুড়োমশায় অতি পাকা লোক।
বাড়িটা নানা রকম বহুমূল্য জিনিসের একটা মিউজিয়াম বললেই হয়। কর্তা একলা থাকেন বটে, কিন্তু অনুগত এবং বিশ্বাসী লোক লস্করের অভাব নেই। প্রথমত বাড়ির কম্পাউন্ডে ঢোকাই মুশকিল। ফটকে 4টে দারোয়ান অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে। কেউ ঢুকতে গেলেই হাজারটা প্রশ্ন। পাঁচিল ডিঙিয়ে যে ঢুকবে তারও উপায় নেই। 8 হাত উঁচু পাঁচিল, তার উপর ছুঁচলো লোহার শিক বসানো। যাই হোক, কোনো রকমে যদি দারোয়ানবাবুদের খুশি করে ফটকের ভেতর ঢুকলে বাড়ির সদর দরজায় নেপালি ভৃত্য উজরে সিং থাপা বাঘের মতো থাবা গেড়ে বসে আছেন। ভালো রকম কৈফিয়ত যদি না দিতে পারো, বাড়িতে ঢোকবার আশা ওইখানেই ইতি। রাত্রির ব্যবস্থা আরও চমৎকার। দারোয়ান চৌকিদার তো আছেই, তার উপর 4টে বিলিতি ম্যাস্টিফ কুকুর কম্পাউন্ডের মধ্যে ছাড়া থাকে। সুতরাং নিশীথ সময়ে নিরিবিলি গিয়ে যে কার্যোদ্ধার করবে সে পথ বন্ধ। তবে উপায় আছে। বুড়োর একজন সেক্রেটারি চাই, বিজ্ঞাপন দিয়েছে। 150 টাকা মাইনে, বাড়িতেই থাকতে হবে। বিজ্ঞান শাস্ত্রে ব্যুৎপত্তি থাকা চাই এবং শর্ট হ্যান্ড টাইপিং ইত্যাদি আরও অনেক রকম সদ্গুণের আবশ্যক। তাই 2টো দরখাস্ত করে দিয়ে এসেছি। কাল ইন্টারভিউ দিতে যেতে হবে। 2টো দরখাস্ত কেন? একটা তোমার, একটা আমার। যদি একটা ফসকায় অন্যটা লেগে যাবে। পরের দিন অর্থাৎ সোমবার সকালবেলা 8টার সময় আমরা স্যার দিগীন্দ্র নারায়ণের বাড়িতে সেক্রেটারি পদপ্রার্থী হয়ে উপস্থিত হলাম। শহরের দক্ষিণে অভিজাত পল্লীতে তার বাড়ি। দারোয়ানের ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করতেই দেখলাম আমাদের মতো আরও কয়েকজন চাকরি অভিলাষী হয়ে হাজির হয়েছেন। একটা ঘরের মধ্যে সকলে গিয়ে বসলাম এবং বাঁকা চোখে একে অপরকে নিরীক্ষণ করতে লাগলাম। ব্যোমকেশ ও আমি যে পরস্পরকে চিনি তার আভাস মাত্র দিলাম না। আগে থেকে সেই রকমই ঠিক করে গিয়েছিলাম। বাড়ির কর্তা ভিতরের কোনো একটা ঘরে বসে একে একে উমেদারদের ডাকছিলেন। মনের মধ্যে উৎকণ্ঠা যাচ্ছিল, হয়তো আমাদের ডাক পড়বার আগেই অন্য কেউ বহাল হয়ে যাবে। কিন্তু দেখা গেল একে একে সকলেই ফিরে আসলেন এবং কোনো কথা না বলে শুষ্ক মুখে চলে গেলেন। শেষ পর্যন্ত বাকি রয়ে গেলাম আমি আর ব্যোমকেশ। বলা বাহুল্য, ব্যোমকেশ নাম ভাড়িয়ে দরখাস্ত করেছিল। আমার নতুন নামকরণ হয়েছিল জিতেন্দ্রনাথ এবং ব্যোমকেশের নিখিলেশ। পাছে ভুলে যাই তাই নিজের নামটা মাঝে মাঝে আবৃত্তি করে নিচ্ছিলাম। এমন সময় ভৃত্য এসে জানালো কর্তা আমাদের দুজনকে একসঙ্গে তলব করেছেন। একটু অবাক হলাম, ব্যাপার কি? এতক্ষণ তো একে একে ডাক পড়ছিল, এখন আবার একসঙ্গে কেন? যাই হোক, বিনা বাক্যব্যয়ে ভৃত্যকে অনুসরণ করে গৃহস্বামীর সম্মুখীন হলাম। প্রায় আসবাবশূন্য প্রকাণ্ড একখানা ঘরের মাঝখানে বড় সেক্রেটারিয়েট টেবিল এবং তারই সামনে দরজার দিকে মুখ করে হাত কাটা পিরান গায়ে বিশালাকার স্যার দিগীন্দ্র বসে আছেন। বুলডগের মুখে কাঁচা পাকা দাড়িগোঁফ গজালে যেরকম দেখতে হয় সেই রকম একখানা মুখ। হঠাৎ দেখলে বাপরে বলে চেঁচিয়ে উঠতে ইচ্ছা করে। হাড়ির মতো মাথা, তার মাঝখানে টাক পড়ে খানিকটা স্থান চকচকে হয়ে গেছে। প্রকাণ্ড শরীর এবং প্রকাণ্ড মাথার মাঝখানে গ্রীবা বলে কোনো পদার্থ নেই। দীর্ঘ রোমশ বাহু দুটো বনমানুষের মতো দৃঢ় এবং ভয়ঙ্কর, কিন্তু তার প্রান্তে আঙুলগুলো ভারতীয় চিত্রকলার মতো সরু এবং সুদৃশ্য। একেবারে লতিয়ে না গেলেও পিছনের দিকে কিছুটা বেঁকে গেছে। চোখ দুটো ছোট এবং সবসময় যেন লড়াই করবার জন্য প্রতিদ্বন্দ্বী খুঁজছে। মোটের ওপর আরব্য উপন্যাসের দৈত্যের মতো এই লোকটাকে দেখা মাত্রই একটা অহেতুক সম্ভ্রম ও ভীতির সঞ্চার হয়। মনে হয় এর ওই কুদর্শন দেহটার মধ্যে ভালো ও মন্দ করবার অফুরন্ত শক্তি নিহিত রয়েছে। আমরা বিনীতভাবে নমস্কার করে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। সেই ক্ষুদ্র চোখ দুটো আমার মুখ থেকে ব্যোমকেশের মুখে দ্রুত বেগে কয়েকবার যাতায়াত করে ব্যোমকেশের মুখের উপর স্থির হল। তারপর সেই প্রকাণ্ড মুখে এক অদ্ভুত হাসি দেখা দিল। বুলডগ হাসতে পারে কিনা জানি না,
কিন্তু পারলে বোধহয় এইরকমই হাসত। এই হাসি আস্তে আস্তে মিলিয়ে গেলে জলদ গম্ভীর শব্দ হলো, উজরে, দরজা বন্ধ করে দাও। নেপালি ভৃত্য উজরে সিং দ্বারের কাছে দাঁড়িয়েছিল। নিঃশব্দে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। কর্তা তখন টেবিলের উপর থেকে আমাদের দরখাস্ত দুটো তুলে নিয়ে বললেন, কার নাম নিখিলেশ? ব্যোমকেশ বলল, আগে আমার। তুমি নিখিলেশ, আর তুমি জিতেন্দ্রনাথ। তোমরা দুজনা পরামর্শ করে দরখাস্তখানা করেছ। আগে আমি ওকে চিনিই না। বটে, চেনো না, কিন্তু দরখাস্ত পড়ে আমার অন্যরকম মনে হয়েছিল। যাই হোক, তুমি এমএসসি পাস করেছ? আগে হ্যাঁ। কোন ইউনিভার্সিটি থেকে? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। টেবিলের উপর থেকে একটা মোটা বই তুলে তার পাতা উল্টিয়ে বললেন, কোন সালে পাস করেছ? সভয়ে দেখলাম বইখানা ইউনিভার্সিটি কর্তৃক মুদ্রিত পরীক্ষোত্তীর্ণ ছাত্রদের নামের তালিকা। আমার কপাল ঘেমে উঠল। এই রে, এবার বুঝি সব ফেসে যায়। ব্যোমকেশ কিন্তু নিষ্কম্প গলায় বলল, আগে এই বছর মাসখানেক আগে রেজাল্ট বেরিয়েছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, একটা ফাঁড়া তো কাটল। এবছরের নামের তালিকা এখনও ছেপে বেরোয়নি। কর্তা ব্যর্থ হয়ে বই রেখে দিলেন। তারপর আরও কিছুক্ষণ ব্যোমকেশের উপরে কঠোর জেরা চলল, কিন্তু বৃদ্ধ তাকে টলাতে পারলেন না। শর্ট হ্যান্ড পরীক্ষাতেও যখন সে উত্তীর্ণ হয়ে গেল, তখন কর্তা সন্তুষ্ট হয়ে বললেন, বেশ, তোমাকে দিয়ে আমার কাজ চলতে পারে, তুমি বসো। ব্যোমকেশ বসল। কর্তা কিছুক্ষণ ভ্রু কুঁচকে টেবিলের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ আমার দিকে মুখ তুলে বললেন, অজিতবাবু। আগে? বোমা ফাটার মতো হাসির শব্দে চমকে উঠলাম। দেখি অদম্য হাসির তোড়ে কর্তার বিশাল দেহ ফেটে পড়বার উপক্রম হয়েছে। হঠাৎ এত আনন্দের কি কারণ ঘটল বুঝতে না পেরে ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি সে ভর্ৎসনাপূর্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখন বুঝতে পেরে লজ্জায় অনুশোচনায় একেবারে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে হলো। হায় হায়, মুহূর্তের অসাবধানতায় সব নষ্ট করে ফেললাম। কর্তার হাসি সহজে থামল না। কড়িবর্গা কাঁপিয়ে প্রায় 5 মিনিট ধরে একভাবে চলতে লাগলো। তারপর চোখ মুছে আমার ম্রিয়মান মুখের দিকে তাকিয়ে তিনি বললেন, লজ্জিত হও না। আমার কাছে ধরা পড়া তোমাদের পক্ষে একটুও লজ্জার কথা নয়, কিন্তু বালক হয়ে তোমরা আমাকে ঠকাবে মনে করেছিলে, এতেই আমার ভারী আনন্দ হচ্ছে। আমরা নির্বাক হয়ে বসে রইলাম। কর্তা ব্যোমকেশের মাথার দিকে কিছুক্ষণ চোখ রেখে বললেন, ব্যোমকেশ বাবু, তোমার কাছ থেকে আমি এতটা নির্বুদ্ধিতা প্রত্যাশা করিনি। তুমি ছেলে মানুষ বটে, কিন্তু তোমার করটির গঠন দেখে বুঝতে পারছি তোমার মাথায় বুদ্ধি আছে। ব্যোমকেশের মাথার দিকে চোখ রেখে কিছুটা নিজের মনেই বলতে লাগলেন, খুলির মধ্যে অন্তত 50 আউন্স ব্রেন ম্যাটার আছে। তবে ব্রেন ম্যাটার থাকলেই তো শুধু হয় না, কনভ্যালুশনের উপরে সব নির্ভর করে। হনু আর চোয়াল উঁচু, মৃদঙ্গ মুখ, বাঁকা নাক, তড়িৎকর্মা, কূট বুদ্ধি একগুঁয়ে, ইনটিউশন খুব বেশি, রিজনিং পাওয়ার মন্দ, ডেভেলপ নয়, কিন্তু এখনো ম্যাচিওর করেনি।
তবে মোটের উপর বুদ্ধির বেশ শৃঙ্খলা আছে, বুদ্ধিমান বলা চলে। আবার মনে হলো জীবন্ত ব্যোমকেশের সব ব্যবচ্ছেদ হচ্ছে, তার মস্তিষ্ক কেটে চিরে ওজন করে তার যথার্থ মূল্য নির্ণয় করা হচ্ছে, এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছি। আগত চিন্তা ঝেড়ে ফেলে কর্তা বললেন, আমার মাথায় কতটা মস্তিষ্ক আছে জানো? 60 আউন্স। তোমার থেকে 5 আউন্স বেশি। অর্থাৎ বন মানুষ আর সাধারণ মানুষের বুদ্ধির যতটা তফাৎ, তোমার সঙ্গে আমার বুদ্ধির তফাৎ তার থেকেও বেশি। ব্যোমকেশ নিশ্চল হয়ে বসে রইল। তার মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। কর্তা হো হো করে হেসে উঠলেন। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললেন, খোকা তোমাকে পাঠিয়েছে একটা জিনিস চুরি করার জন্যে, কিন্তু তুমি পারবে বলে মনে হয়? এবারও ব্যোমকেশ কোনো উত্তর দিল না। তার নির্বিকার নীরবতা লক্ষ্য করে কর্তা উপহাস করে বললেন, কি হে ব্যোমকেশ বাবু, একেবারে ঠান্ডা হয়ে গেলে যে? বলি, এত বড় একটা কাজ হাতে নিয়েছো, পুরুত সেজে ঠাকুর ঘরে চুরি করতে ঢুকেছ? হ্যাঁ, তা কি মনে হচ্ছে, পারবে চুরি করতে? ব্যোমকেশ শান্ত গলায় বলল, 7 দিনের মধ্যে কুমার বাহাদুরের জিনিস তাকে ফিরিয়ে দেব কথা দিয়ে এসেছি। কর্তার ভীষণ মুখ ভীষণতর আকার নিল। ঘন রোমশ ভ্রু দুটো কপালের উপরে তাল পাকিয়ে গেল। তিনি বললেন, বটে বটে, তোমার সাহস তো কম নয় দেখছি। কিন্তু কি করে কাজ হাসিল করবে শুনি? এখনই তো তোমাদের ঘাড় ধরে আমি বাড়ি থেকে বের করে দেব। তারপর? ব্যোমকেশ মৃদু হেসে বলল, আপনার কথা থেকে একটা খবর পাওয়া গেল, হিরেটা বাড়িতেই আছে। অগ্নিবর্ণ চোখে তার দিকে তাকিয়ে কর্তা বললেন, হ্যাঁ আছে, কিন্তু তুমি পারবে খুঁজে নিতে? তোমার ঘটে সে বুদ্ধি আছে? ব্যোমকেশ শুধু একটু হাসল। মনে হলো এবার হয়তো ভয়ঙ্কর একটা কিছু ঘটবে। কর্তার কপালের শিরাগুলো ফুলে উঁচু হয়ে উঠল, চোখ দুটো রাগে জ্বলজ্বল করে উঠল। হাতের কাছে অস্ত্রশস্ত্র কিছু থাকলে ব্যোমকেশের একটা বিপদ ঘটে যেত সন্দেহ নেই। ভাগ্যক্রমে সেরকম কিছু ঘটল না। তাই সিংহের মতো মাথা নেড়ে কর্তা বললেন, দেখো ব্যোমকেশ বাবু, তুমি মনে করো তোমার ভারী বুদ্ধি, না? তোমার মতো ডিটেকটিভ দুনিয়ায় আর নেই। বেশ, তোমাকে তাড়াবো না। এই বাড়ির মধ্যে যাতায়াত করার অবাধ অধিকার আমি তোমাকে দিলাম। যদি পারো খুঁজে বের করো সে জিনিস। 7 দিনের মধ্যে ফিরিয়ে দেব কথা দিয়েছ না? তোমাকে 7 বছর সময় দিলাম। বের করো খুঁজে, অ্যান্ড বি ড্যামড। কর্তা উঠে দাঁড়িয়ে গর্জন ছাড়লেন। উজরে সিং! উজরে সিং তৎক্ষণাৎ উপস্থিত হল। কর্তা আমাদের দেখিয়ে বললেন, এই বাবু দুটোকে চিনে রাখো। আমি বাড়িতে থাকি বা না থাকি, এরা এ বাড়িতে যেখানে ইচ্ছে যেতে পারেন, বাধা দেবে না, বুঝলে? যাও। উজরে সিং তার নির্বিকার নেপালি মুখ আর তির্যক চোখ আমাদের দিকে একবার ফেলে জয় হুকুম বলে প্রস্থান করল। কর্তা তখন রঘুবংশের কুম্ভধর নামক সিংহের মতো হেসে উঠে বললেন, খুঁজি খুঁজি নারী যে পায় তারি। বুঝলে ব্যোমকেশ চন্দ্র? আগে শুধু ব্যোমকেশ, চন্দ্র নেই। না থাক, কিন্তু বুড়ো হয়ে মরে যাবে, তবু সে জিনিস তুমি পাবে না, বুঝলে?
দিঘিন রায় যে জিনিস লুকিয়ে রাখে সে জিনিস খুঁজে বের করা ব্যোমকেশ বক্সির কম্য নয়। ভালো কথা, আমার লোহার সিন্দুক ইত্যাদির চাবি যখন দরকার হবে চেয়ে নিও। তাতে অবশ্যই অনেক দামি জিনিস আছে, কিন্তু তোমার উপর আমার অবিশ্বাস নেই। আমি এখন আমার স্টুডিওতে চললাম। আমাকে আজ আর বিরক্ত করো না। আর একটা বিষয়ে তোমাদের সাবধান করে দিই, আমার বাড়িময় অনেক বহুমূল্য ছবি আর প্লাস্টারের মূর্তি ছড়ানো আছে। হিরে খোঁজার আগ্রহে সেগুলো যদি কোনো ক্রমে ভেঙে নষ্ট করো, তাহলে সেই দণ্ডেই কান ধরে বের করে দেব। যে সুযোগ পেয়েছ তাও হারাবে। এই রকম সুমিষ্ঠ ভাষণ দিয়ে স্যার দিগীন্দ্র ঘর থেকে বের হয়ে গেলেন। দুজনে মুখোমুখি কিছুক্ষণ বসে রইলাম। বুড়োর সঙ্গে সংঘর্ষে ব্যোমকেশও ভিতরে ভিতরে বেশ কাবু হয়ে পড়েছিল। তাই ফ্যাকাশে গোছের একটু হেসে বলল, চলো বাসায় ফেরা যাক, আজ আর কিছু হবে না। অন্যকে ঠকাতে গিয়ে নিজে ঠকে অপদস্থ হওয়ার মতো লজ্জা কমই আছে। তাই পরাজয় আর লাঞ্ছনার গ্লানি বয়ে নীরবে বাসায় পৌঁছলাম। 2 কাপ করে চা খেয়ে মন কিছুটা চাঙ্গা করে বললাম, ব্যোমকেশ, আমার বোকামিতেই সব মাটি হলো। বোকামি তোমার অবশ্য হয়েছে, কিন্তু সেজন্য ক্ষতি হয়নি। বুড়ো আগে থেকেই সব জানতো। মনে আছে ট্রেনের সেই ভদ্রলোককে, যিনি পরে স্টেশনে নেমে যাবে বলে পাশের গাড়িতে গিয়ে উঠেছিলেন? তিনি এরই গুপ্তচর। বুড়ো আমাদের নারী নক্ষত্র সব জানে। খুব বাঁদর বানিয়ে ছেড়ে দিল। এরকমটা আর কখনো হয়নি। ব্যোমকেশ চুপ করে রইল। তারপর বলল, বুড়োর ওই মারাত্মক দুর্বলতাটুকু ছিল বলেই রক্ষে, না হলে হয়তো হাল ছেড়ে দিতে হতো। আমি সোজা হয়ে বসে বললাম, কীরকম? তোমার কি এখনো আশা আছে নাকি? বিলক্ষণ আশা আছে বই কি, তবে বুড়ো যদি সত্যি ঘাড় ধরে বের করে দিত তাহলে কি হতো বলা যায় না। যাই হোক, বুড়োর একটা দুর্বলতার সন্ধান যখন পাওয়া গেছে তখন তা থেকেই কার্যসিদ্ধি করতে হবে। কোন দুর্বলতার সন্ধান পেলে শুনি? আমি তো বাবা কোথাও এতটুকু ফাঁক পেলাম না। একেবারে নিরেট নিভাজ, লোহার মতো শক্ত। কিন্তু ফাঁক আছে, বেশ বড় রকম ফাঁক, আর সেই ফাঁক দিয়েই আমরা বাড়িতে ঢুকে পড়েছি। কি জানি কেন বড় বড় লোকের মধ্যেই এই দুর্বলতা সব থেকে বেশি দেখা যায়। যার যত বেশি বুদ্ধি, বুদ্ধির অহংকার তার তত বেশি, ফলে বুদ্ধি থেকেও কোনো লাভ হয় না। হিয়ালিতে কথা বলছো, একটু পরিষ্কার করে বলো। বুড়োর প্রধান দুর্বলতা হচ্ছে তার বুদ্ধির অহংকার। সেটা গোড়াতে বুঝে নিয়েছিলাম বলেই সেই অহংকারে ঘা দিয়ে কাজ হাসিল করে নিয়েছি। বাড়িতে যখন ঢুকে পড়েছি তখন তো 8 আনা কাজ হয়েই গেছে। এখন বাকি শুধু হিরেটা খুঁজে বার করা। তুমি কি আবারও বাড়িতে মাথা গলাবে নাকি? আলবাত গলাবো। বলো কি, এত বড় সুযোগ ছেড়ে দেব? এবার গেলে ওই বেটা উজরে সিং পেটের মধ্যে কুকড়ি পুড়ে দেবে। যা হয় করো, আমি আর এর মধ্যে নেই। তাহা কি হয়? তোমাকেও চাই। এক যাত্রার পৃথক ফল কি ভালো? পরের দিন একটু সকাল সকাল স্যার দিগীন্দ্রের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। বিনা টিকিটে ট্রেনে চাপতে গেলে মনের অবস্থা যেমন হয়, ঠিক সেই রকম ভয়ে ভয়ে বাড়ির সামনে গেলাম। কিন্তু দারোয়ানরা কেউ বাধা দিল না। উজরে সিং আজ আমাদের দেখে যেন দেখতেই পেল না। বাড়ির মধ্যে ঢুকে ব্যোমকেশ একটা বেয়ারাকে জিজ্ঞাসা করে জানতে পারল যে গৃহস্বামীটি স্টুডিওতে আছেন। অতঃপর আমাদের রত্ন অনুসন্ধান করা আরম্ভ হলো। এত বড় বাড়ির মধ্যে সুপারির মতো একখণ্ড জিনিস খুঁজে বের করবার দুঃসাহস এক ব্যোমকেশেরই থাকতে পারে। অন্য কেউ হলে কোন কালে নিরুৎসাহিত হয়ে হাল ছেড়ে দিত। খড়ের গাদার মধ্যে থেকে ছুঁচ খুঁজে বের করাও বোধহয় এর থেকে সহজ। প্রথমত, মূল্যবান জিনিসপত্র লোক যেখানে রাখে, অর্থাৎ আলমারি কি সিন্দুকে অনুসন্ধান করা বৃথা। বুড়ো খুবই ধূর্ত, সে জিনিস সেখানে রাখবে না। তাহলে কোথায় রেখেছে?
এডগার অ্যালেন পোর একটি গল্প বহুদিন আগে পড়েছিলাম, মনে পড়ে গেল। তাতেও এইরকমই কি একটা দলিল খোঁজাখুঁজির ব্যাপার ছিল। শেষে হয়তো নিতান্ত প্রকাশ্য স্থান থেকেই সেটা বের হয়ে গেল। ব্যোমকেশ কিন্তু অলস কল্পনায় সময় কাটাবার লোক নয়। সে রীতিমতো খানা তল্লাশি শুরু করে দিল। দেওয়ালে টোকা মেরে কোথাও ফাঁপা আছে কিনা পরীক্ষা করতে লাগলো। বড় বড় বইয়ের আলমারি খুলে প্রত্যেকটা বই নামিয়ে পরীক্ষা করল। স্যার দিগিন্দ্রের বাড়িখানা ছবি আর মূর্তির একটা কলাভবন বললেই চলে। ঘরে ঘরে নানা রকম সুন্দর ছবি আর মূর্তির প্লাস্টার কাস্ট সাজানো রয়েছে। অন্য আসবাব খুবই কম, সুতরাং মোটামুটি অনুসন্ধান শেষ করতে 2 ঘন্টার বেশিও সময় লাগলো না। সর্বত্র বিফল হয়ে অবশেষে আমরা গৃহস্বামীর স্টুডিও ঘরের দিকে হানা দিলাম। দরজায় টোকা মারতেই ভিতর থেকে গম্ভীর গর্জন ভেসে আসলো, এসো। ঘরটা বেশ বড়। একদিকে পুরো দেওয়াল জুড়ে লম্বা একটা টেবিল চলে গেছে। টেবিলের উপর নানা চেহারার বৈজ্ঞানিক যন্ত্রপাতি সাজানো রয়েছে। আমরা ঘরে ঢুকতেই স্যার দিগিন্দ্র হুঙ্কার করে হেসে উঠে বললেন, কি হে ব্যোমকেশ বাবু, পরশ মানিক পেলে? তোমাদের কবি লিখেছেন না, খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর। তোমার দশাও সেই খ্যাপার মতো হবে দেখছি। শেষ পর্যন্ত মাথায় মোটা জটা গজিয়ে যাবে। ব্যোমকেশ বলল, আপনার লোহার সিন্দুকটা একবার দেখব ভাবছি। বেশ, এই নাও চাবি। আমিও তোমার সঙ্গে গিয়ে তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু এই প্লাস্টার কাজটা ঢালাই করতে একটু সময় লাগবে। যাই হোক, অজিতবাবু তোমাকে সাহায্য করতে পারবেন, আর যদি দরকার হয়, বুঝলে সিং? তার শেষ কথাগুলোতে বাধা দিয়ে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, ওটা আপনি কি করছেন? একটু হেসে স্যার দিগিন্দ্র বললেন, আমার তৈরি নটরাজ মূর্তির নাম শুনেছ তো? এটা তারই একটা ছোট্ট প্লাস্টার কাস্ট তৈরি করছি। আর একটা আমার টেবিলের উপর রাখা আছে, দেখে থাকবে। কাগজ চাপা হিসেবে জিনিসটা মন্দ নয়, কি বলো? মনে পড়ল স্যার দিগিন্দ্রের বসবার ঘরে টেবিলের উপর একটা খুব সুন্দর ছোট নটরাজ মহাদেবের মূর্তি দেখেছিলাম। ওটা তখনই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু ওটাই যে স্যার দিগিন্দ্রের বানানো বিখ্যাত মূর্তির মিনিয়েচার তা ভাবিনি। আমি অবাক হয়ে বললাম, ওই মূর্তিটাই আপনি প্যারিসে এক্সিবিট করিয়েছিলেন? স্যার দিগিন্দ্র তাচ্ছিল্যভাবে বললেন, হ্যাঁ, আসলে মূর্তিটা পাথরের তৈরি। সেটা এখনো লুভারে আছে। ঘর থেকে বের হয়ে আসলাম। লোকটার সর্বমুখী অসামান্যতা আমাকে অভিভূত করে ফেলল। তাই ব্যোমকেশ যখন সিন্ধুক খুলে তন্ন তন্ন করে দেখতে লাগলো, আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এত বড় একটা প্রতিভার সঙ্গে যুদ্ধ করে জয়ের আশা কোথায়? অনুসন্ধান শেষ করে ব্যোমকেশ নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, না কিচ্ছু নেই, চলো বাইরের ঘরে একটু বসা যাক। বসবার ঘরে ফিরে দেখলাম স্যার দিগিন্দ্র ইতিমধ্যে এসে বসেছেন এবং মুখের অনুযায়ী একটা স্থূল চুরুট দাঁতে চেপে ধোঁয়া ছাড়ছিলেন। আমরা বসলে তিনি ব্যোমকেশের দিকে কটাক্ষপাত করে বললেন, ফেলে না তো? আচ্ছা, কুছ পরোয়া নেই, একটু জিরিয়ে নাও, তারপর আবার খুঁজো। ব্যোমকেশ নিঃশব্দে চাবির গোছা ফেরত দিল। সেটা পকেটে পুরে আমার দিকে ফিরে স্যার দিগিন্দ্র বললেন, ওহে অজিতবাবু, তুমি তো গল্প টল্প লিখে থাকো, সুতরাং একজন বড় দরের আর্টিস্ট। বলো দেখি
এই পুতুলটা কেমন? বলে সেই নটরাজ মূর্তিটি আমার হাতে দিলেন। 6 ইঞ্চি লম্বা এবং ইঞ্চি 3 চওড়া মূর্তিটি, কিন্তু ওইটুকু পরিসরের মধ্যে কি অপূর্ব শিল্প প্রতিভাই না প্রকাশ পেয়েছে। নটরাজের প্রলয় নৃত্যের উন্মাদনা যেন ওই ক্ষুদ্র মূর্তির প্রতিটি অঙ্গ থেকে ফুটে বেরোচ্ছে। কিছুক্ষণ মুগ্ধভাবে দেখার পর আপনি মুখ থেকে বের হয়ে এলো, চমৎকার, এর তুলনা নেই। ব্যোমকেশ নিষ্পৃহভাবে জিজ্ঞাসা করল, এটাও কি আপনি নিজে মোল্ড করেছেন? একরাশ ধোঁয়া ছেড়ে স্যার দিগীন্দ্র বললেন, হ্যাঁ, আমি ছাড়া আর কে করবে? ব্যোমকেশ মূর্তিটি আমার হাত থেকে নিয়ে নেড়ে ছেড়ে দেখতে দেখতে বলল, এ জিনিস বাজারে পাওয়া যায় না বোধহয়। স্যার দিগীন্দ্র বললেন, না, কেন বলো দেখি? পাওয়া গেলে কিনতে নাকি? বোধহয় কিনতাম। আপনি এরকম প্লাস্টার কাস্ট তৈরি করিয়ে বাজারে বিক্রি করেন না কেন? আমার বিশ্বাস এতে পয়সা আছে। পয়সার যদি কখনো অভাব হয় তখন দেখা যাবে। আপাতত জিনিসটাকে বাজারে বিক্রি করে খেলো করতে চাই না। ব্যোমকেশ উঠে দাঁড়ালো। এখন তাহলে উঠি, আবার ওবেলা আসবো বলে মূর্তিটা ঠক করে টেবিলের উপরে রাখল। স্যার দিগীন্দ্র চমকে উঠে বললেন, তুমি আচ্ছা নির্বোধে, এখনই এটা ভেঙে যাচ্ছিল। তারপর বাঘের মতো ব্যোমকেশের দিকে তাকিয়ে রুদ্ধ গর্জনে বললেন, তোমাদের একবার সাবধান করে দিয়েছি, আবারও বলছি, আমার কোনো ছবি বা মূর্তি যদি ভেঙেছ তাহলে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দেব, আর ঢুকতে দেব না, বুঝেছ? ব্যোমকেশ অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে তিনি ঠান্ডা হয়ে বললেন, এইসব সুকুমার কলার অযত্ন আমি দেখতে পারি না। যাই হোক, ওবেলা তাহলে আবার আসছো তো? বেশ, উদ্যোগিনাং পুরুষ সিংহ। এবার বাড়ির কোন দিকটায় খুঁজবে মনস্থ করছো? হ্যাঁ, বাগান কুপিয়েও যদি দেখতে চাও তার বন্দোবস্ত আমি করে রাখতে পারি। বিদ্রুপবান বেবাগ হজম করে আমরা বাইরে আসলাম। রাস্তায় উঠে ব্যোমকেশ বলল, চলো, এতক্ষণে এম্পেরিয়াল লাইব্রেরি খুলেছে, একবার ওদিকটা ঘুরে যাওয়া যাক, একটু দরকার আছে। এম্পেরিয়াল লাইব্রেরিতে গিয়ে ব্যোমকেশ বিলাতি বিশ্বকোষ থেকে প্লাস্টার কাস্টিং অংশটা খুব মন দিয়ে পড়ল। তারপর বই ফিরিয়ে দিয়ে বের হয়ে আসলো। লক্ষ্য করলাম কোনো কারণে সে বেশ একটু উত্তেজিত হয়েছে। বাড়ি পৌঁছে আমি জিজ্ঞাসা করলাম, কি হে, প্লাস্টার কাস্টিং সম্বন্ধে এত কৌতূহল কেন? তুমি তো জানো সব বিষয়ে কৌতূহল আমার একটা দুর্বলতা। তা তো জানি, কিন্তু কি দেখলে? দেখলাম প্লাস্টার কাস্টিং খুব সহজ, যে কেউ করতে পারে। খানিকটা প্লাস্টার অফ প্যারিস জলে গুলে সেটা যখন দইয়ের মতো ঘন হয়ে আসবে তখন মাটির বা মোমের ছাঁচের মধ্যে আস্তে আস্তে ঢেলে দাও। মিনিট 10 মধ্যেই সেটা জমে শক্ত হয়ে যাবে, তখন ছাঁচ থেকে বের করে নিলেই হয়ে গেল। ওর মধ্যে শক্ত শুধু এই ছাঁচটা তৈরি করা। এই তাই এর জন্য এত দুর্ভাবনা কেন? দুর্ভাবনা নেই, ছাঁচে প্লাস্টার অফ প্যারিস ঢালবার সময় যদি একটা সুপুরি কি ওই জাতীয় কোনো শক্ত জিনিস সেই সঙ্গে ঢেলে দেওয়া হয় তাহলে সেটা মূর্তির মধ্যেই রয়ে যাবে। অর্থাৎ? অর্থাৎ চলো। বিকালে আবার স্যার দিগীন্দ্রের বাড়ি গেলাম। এবারও তন্ন তন্ন করে বাড়িটা খোঁজা হলো, কিন্তু কোনো ফল হলো না। স্যার দিগীন্দ্র মাঝে মাঝে এসে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে যেতে লাগলেন। অবশেষে যখন ক্লান্ত হয়ে আমরা বসবার ঘরে এসে উপস্থিত হলাম তখন তিনি আমাদের ভারী পরিশ্রম হয়েছে বলে চা ও জলখাবার আনিয়ে দিয়ে আমাদের অতিথি আপ্যায়ন করলেন। আমার ভারী লজ্জা করতে লাগলো, কিন্তু ব্যোমকেশ একেবারে বেহায়া। সে হাসি মুখে সমস্ত খাবার
উদরসাৎ করতে করতে অমায়িকভাবে স্যার দিগীন্দ্রের সাথে গল্প করতে লাগল। স্যার দিগীন্দ্র জিজ্ঞাসা করলেন, আর কতদিন চালাবে? এখনো আস মিটল না? আজ বুধবার, এখনো 2 দিন সময় আছে। স্যার দিগীন্দ্র জোরে হেসে উঠলেন। ব্যোমকেশ ভ্রুক্ষেপ না করে টেবিলের উপর থেকে নটরাজের পুতুলটা তুলে নিয়ে জিজ্ঞাসা করলেন, এটা কতদিন হলো তৈরি করেছেন? ভ্রুকুটি করে স্যার দিগীন্দ্র চিন্তা করলেন, পরে বললেন, দিন 15-20 হবে কেন? না, এমনি। আচ্ছা, আজ উঠি, কাল আবার আসবো। নমস্কার। বলে ব্যোমকেশ উঠে দাঁড়াল। বাড়ি ফিরতেই পুঁটিরাম একখানা খাম ব্যোমকেশের হাতে দিয়ে বলল, একজন তকমা পরা চাপরাশি দিয়ে গেছে। খামের ভিতর শুধু একটি ভিজিটিং কার্ড, তার এক পিঠে ছাপার অক্ষরে লেখা আছে কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়, অন্য পিঠে পেন্সিল দিয়ে লেখা, এইমাত্র কলকাতায় পৌঁছেছি, গ্র্যান্ড হোটেলে আছি। কত দূর? ব্যোমকেশ কার্ডখানা টেবিলের একপাশে রেখে দিয়ে আরাম কেদারায় বসে পড়ল। কড়িকাঠের দিকে তাকিয়ে চুপ করে রইল। কুমার বাহাদুর হঠাৎ এসে পড়ায় সে মনে মনে খুশি হয়নি বুঝলাম। প্রশ্ন করাতে সে বলল, এক পক্ষের উৎকণ্ঠা অনেক সময় অন্য পক্ষে সঞ্চারিত হয়। কুমার বাহাদুরের আসার ফলে বুড়ো যদি ভয় পেয়ে মতলব বদলায়, তাহলেই সব মাটি। আবার নতুন করে কাজ আরম্ভ করতে হবে। গোটা সন্ধিটা সে একভাবে আরাম কেদারায় পড়ে রইল। রাতে আমরা দুজন একই ঘরে দুটো পাশাপাশি খাটে শুতাম। বিছানায় শুয়ে অনেকক্ষণ গল্প চলত। আজ কিন্তু ব্যোমকেশ একটাও কথা বলল না। আমি কিছুক্ষণ একতরফা কথা বলে শেষে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে আমি, ব্যোমকেশ আর স্যার দিগীন্দ্র হীরের মার্বেল দিয়ে গুলি খেলছি। মার্বেলগুলো ব্যোমকেশ সব জিতে নিয়েছে। স্যার দিগীন্দ্র মাটিতে পা ছড়িয়ে বসে চোখ রগড়িয়ে কাঁদছে। এমন সময় চমকে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ব্যোমকেশ অন্ধকারে আমার খাটের পাশে বসে আছে। আমার নিঃশ্বাসের শব্দে বোধহয় বুঝতে পারল আমি জেগেছি। বলল, দেখো, আমার দৃঢ় বিশ্বাস হিরেটা বসবার ঘরে টেবিলের উপর কোনোখানে আছে। জিজ্ঞাসা করলাম, রাত কটা? 2:30। আচ্ছা, তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? বুড়ো বসবার ঘরে ঢুকেই প্রথমে টেবিলের দিকে তাকায়। আমি পাশ ফিরে শুয়ে বললাম, তাকাক, তুমি এখন চোখ বুজে শুয়ে পড়োগে। ব্যোমকেশ নিজের মনেই বলতে লাগলো, টেবিলের দিকে তাকায় কেন? নিশ্চয়ই দেরাজের মধ্যে। না না না, যদি থাকে তো টেবিলের উপরেই আছে। কি কি জিনিস আছে টেবিলের উপর? হাতির দাঁতের দোয়াত্তান, টাইমপিস ঘড়ি, গঁদের শিশি, কয়েকটা বই, ব্লটিং প্যাড, সিগারেটের বাক্স, পেন কুশন, নটরাজ। শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লাম। রাতে যতবার ঘুম ভাঙল অনুভব করলাম ব্যোমকেশ অন্ধকার ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে। সকালে ব্যোমকেশ কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণকে একখানা চিঠি লিখে ডাকে পাঠিয়ে দিল। সংক্ষেপে জানালো যে চিন্তার কোনো কারণ নেই, শনিবার কোনো সময় দেখা হবে। তারপর আবার দুজনে বের হলাম। ব্যোমকেশের মুখ দেখে বুঝলাম সারা রাত জাগার ফলে সে মনে মনে কোনো একটা সংকল্প করেছে। স্যার দিগীন্দ্র আজ বসবার ঘরেই ছিলেন। আমাদের দেখে সাড়ম্বরে সম্ভাষণ করলেন। এই যে মানিকজোর, এসো এসো, আজ ভারী সকাল সকাল। ওরে, কে আছিস? বাবুদের চা দিয়ে যা। ব্যোমকেশ বাবুকে আজ বড় শুকনো দেখছি। দুশ্চিন্তায় রাতে ঘুম হয়নি বুঝি?
ব্যোমকেশ টেবিল থেকে নটরাজের মূর্তিটা হাতে নিয়ে আস্তে আস্তে বলল, এই পুতুলটিকে আমি ভালোবেসে ফেলেছি। কাল সারা রাত এর কথা ভেবেই ঘুমোতে পারিনি। পুরো 1 মিনিট দুজনে পরস্পরের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নিঃশব্দে মনে মনে কি যুদ্ধ হলো তা বলতে পারব না। 1 মিনিট পরে স্যার দিগীন্দ্র সকৌতুকে হেসে উঠলেন। ব্যোমকেশ, তোমার মনের কথা আমি বুঝেছি। অত সহজে এই বুড়োকে তুমি ঠকাতে পারবে না। ওটার জন্য রাতে তোমার ঘুম হয়নি বলেছিলে। বেশ, তোমাকে ওটা আমি দান করলাম। ব্যোমকেশের হতবুদ্ধি মুখের দিকে ব্যঙ্গপূর্ণ কটাক্ষ করে বললেন, কেমন হলো তো? কিন্তু মূর্তিটা দামি জিনিস, ভেঙে নষ্ট করো না। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে ব্যোমকেশ বলল, ধন্যবাদ। তারপর যথারীতি ব্যর্থ অনুসন্ধান করে বেলা 10টা নাগাদ বাসায় ফিরলাম। চেয়ারে বসে পড়ে ব্যোমকেশ সনিঃশ্বাসে বলল, না, ঠকে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলো তো? আমি তো তোমাদের কথাবার্তা ভাবভঙ্গি কিছুই বুঝতে পারলাম না। পকেট থেকে পুতুলটা বের করে ব্যোমকেশ বলল, নানা কারণে আমার স্থির বিশ্বাস হয়েছিল যে এই নটরাজের ভিতরে হিরেটা আছে। ভেবে দেখো, এরকম সুন্দর লুকোবার জায়গার হতে পারে কি? হিরেটা চোখের সামনে টেবিলের উপর রয়েছে, অথচ কেউ দেখতে পাচ্ছে না। পুতুলটা স্যার দিগেন্দ্র ছাঁচে ঢালাই করেছেন, সুতরাং প্লাস্টারের সঙ্গে হিরেটা ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া কিছুই শক্ত কাজ নয়। তাতে স্যার দিগেন্দ্রের মনস্কামনা সম্পূর্ণ সিদ্ধ হয়। অর্থাৎ যে হিরেটার প্রতি তাঁর এত ভালোবাসা, সেটা সব সময় কাছে কাছে থাকে, অথচ কারোর সন্দেহ হয় না। যে দিক থেকেই দেখো, সমস্ত যুক্তি অনুমান ওই পুতুলটার দিকেই নির্দেশ করছে। তাই আমার নিঃসংশয় ধারণা হয়েছিল যে হিরেটা আর কোথাও থাকতে পারে না। আজ ঠিক করে বেরিয়েছিলাম যে পুতুলটা চুরি করবই, কিন্তু বুড়োর কাছে ঠকে গেলাম। শুধু তাই নয়, বুড়ো আমার মনের ভাব বুঝে বিদ্রুপ করে পুতুলটা আমায় দান করে দিলে। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে বুড়ো 1 নম্বর। মোটের উপর আমার থিওরিটাই ভেস্তে গেল। এখন আবার গোড়া থেকে শুরু করতে হবে। কিন্তু সময় তো আর নেই, মাঝে মাত্র 1 দিন। ব্যোমকেশ পুতুলটার নিচে পেন্সিল দিয়ে ছোট্ট অক্ষরে নিজের নামের আদ্যক্ষরটা লিখতে লিখতে বলল, মাত্র 1 দিন। বোধহয় প্রতিজ্ঞা রক্ষা হলো না। এদিকে কুমার বাহাদুর এসে হানা দিয়ে বসে আছেন। না, বুড়ো সব দিক দিয়েই হাস্যাস্পদ করে দিল। লাভের মধ্যে দেখছি শুধু এই পুতুলটা। মুখের একটা ভঙ্গি করে ব্যোমকেশ মূর্তিটা টেবিলের ওপর রেখে দিল। তারপর বুকে ঘাড় গুঁজে নীরবে বসে রইল। বিকালে নিয়ম মতো স্যার দিগীন্দ্রের বাড়িতে গেলাম। শুনলাম কর্তা এইমাত্র বাইরে গেছেন। ব্যোমকেশ তখন নতুন পথ ধরল। আমাকে সরে যেতে ইঙ্গিত করে উজরে সিং থাপার সাথে ভাব জমানোর চেষ্টা শুরু করল। আমি একা বাগানে বেড়াতে লাগলাম। ব্যোমকেশ ও উজরে সিং বারান্দার 2 টুলে বসে অমায়িকভাবে আলাপ করছে। মাঝে মাঝে চোখে পড়তে লাগলো। ব্যোমকেশ ইচ্ছে করলে খুব সহজে মানুষের মন ও বিশ্বাস জয় করে নিতে পারে, কিন্তু উজরে সিং থাপার পাহাড়ি হৃদয় গলিয়ে তার পেট থেকে কথা বের করতে পারবে কি না, এ বিষয়ে আমার মনে সন্দেহ জাগতে লাগলো। ঘণ্টা 2 পরে আবার যখন দুজনে পথে বের হলাম, তখন ব্যোমকেশ বলল, কিছু হলো না। উজরে সিং লোকটা নয় নিরেট বোকা, আর নয় আমার চেয়ে বুদ্ধিমান। বাসায় ফিরে এলে পুঁটিরাম খবর দিল একটি লোক দেখা করতে এসেছিল। আমাদের আশায় আধ ঘন্টা অপেক্ষা করে আবার আসবে বলে চলে গেছে। ব্যোমকেশ
ক্লান্তভাবে বলল, কুমার বাহাদুরের পেয়াদা। এই ব্যর্থ ঘোরাঘুরি আর অন্বেষণে আমি পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। বললাম, আর কেন ব্যোমকেশ, ছেড়ে দাও, এ যাত্রায় কিছু হলো না। কুমার সাহেবকেও জবাব দিয়ে দিও, মিথ্যে মিথ্যে তাকে সংশয়ের মধ্যে রেখে কোনো লাভ নেই। টেবিলের সামনে বসে নটরাজ মূর্তিটা উল্টে পাল্টে দেখতে দেখতে ক্লান্ত গলায় ব্যোমকেশ বলল, দেখি, কালকের দিনটা এখনো হাতে আছে, যদি কাল সারাদিনে কিছু করতে না পারি। তার মুখের কথা শেষ হলো না। চোখ তুলে দেখি তার মুখ উত্তেজনায় লাল হয়ে উঠেছে। সে নিষ্পলক বিস্ফারিত চোখে নটরাজ মূর্তিটার দিকে তাকিয়ে রয়েছে। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, কি হলো? ব্যোমকেশ কাঁপা কাঁপা হাতে মূর্তিটা আমার চোখের সামনে ধরে বলল, দেখো দেখো দেখো, নেই। মনে আছে আজ সকালে পেন্সিল দিয়ে পুতুলটার নিচে একটা ব অক্ষর লিখেছিলাম? সেই অক্ষরটা নেই। দেখলাম সত্যি অক্ষরটা নেই, কিন্তু তার জন্য এত বিচলিত হওয়ার কি আছে? পেন্সিলে লেখা মুছে যেতেও পারে। ব্যোমকেশ বলল, বুঝতে পারছো না, বুঝতে পারছো না? উফ, বুড়ো কি ধাপ্পাই দিয়েছে, একেবারে উল্লুক বানিয়ে ছেড়ে দিয়েছিল হে। যাই হোক, বাঘেরও ঘোগ আছে। পুটিরাম। পুঁটিরাম আসলে ব্যোমকেশ জিজ্ঞাসা করল, যে লোকটা আজ এসেছিল তাকে কোথায় বসিয়েছিলে? আগে এই ঘরে। তুমি বরাবর এই ঘরে ছিলে? আগে হ্যাঁ, তবে মাঝে তিনি এক গ্লাস জল চাইলেন, তাই। আচ্ছা বেশ, যাও। ব্যোমকেশ কিছুক্ষণ নিঃশব্দে বসে হাসতে লাগলো। তারপর উঠে পাশের ঘরে যেতে যেতে বলল, তুমি শুনে হয়তো আশ্চর্য হবে, হিরেটা আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত এই টেবিলের উপর রাখা ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বলে কি, হঠাৎ মাথা খারাপ হয়ে গেল নাকি? পাশের ঘর থেকে ব্যোমকেশ ফোন করছে শুনতে পেলাম। কুমার ত্রিদিবেন্দ্র? হ্যাঁ, আমি ব্যোমকেশ। কাল বেলা 10টার মধ্যে পাবেন। আপনার স্পেশাল ট্রেন যেন ঠিক থাকে, পাবা মাত্র রওনা হবেন। না না না, এখানে থাকা বোধহয় নিরাপদ হবে না। আচ্ছা আচ্ছা, ওসব কথা পরে হবে। ভুলবেন না, 10:30টার মধ্যে কলকাতা ছাড়া চাই। আচ্ছা, আপনার কিছু করেই কাজ নেই। স্পেশাল ট্রেনের বন্দোবস্ত আমি করে রাখবো, কাউকে কিচ্ছু বলবেন না। না, আপনার সেক্রেটারিকেও নয়। আচ্ছা, নমস্কার। তারপর হ্যাট কোট পরে বোধহয় স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করতে বের হয়ে গেল। ফিরতে রাত হবে, তুমি শুয়ে পড়ো। আমাকে শুধু এইটুকুই বলে গেল। রাতে ব্যোমকেশ কখন ফিরল জানতে পারিনি। সকালে 8:30টার সময় যথারীতি দুজনে বের হলাম। বের হওয়ার সময় দেখলাম নটরাজ মূর্তিটা যথাস্থানে নেই। সেদিকে ব্যোমকেশের দৃষ্টি আকর্ষণ করাতে সে বলল, আছে, সেটাকে সরিয়ে রেখেছি। স্যার দিগীন্দ্র তার বসবার ঘরেই ছিলেন। আমাদের দেখে বললেন, তোমাদের দৈনিক আক্রমণ আমার গা সওয়া হয়ে গেছে। এমনকি যতক্ষণ তোমরা আসোনি একটু ফাঁকা ফাঁকা লাগছিল। আপনার উপর অনেক জুলুম করেছি, কিন্তু আর করব না, এই কথাটাই আজ জানাতে এলুম। জয় পরাজয় এক পক্ষের আছেই, সেজন্য দুঃখ করা বোকামি। কাল থেকে আর আমাদের দেখতে পাবেন না। আপনি অবশ্য জানেন যে আপনার ভাইপো এখানে গ্র্যান্ড হোটেলে এসে আছেন। তাকে কাল একরকম জানিয়েই দিয়েছি যে তাঁর এখানে থেকে আর কোনো লাভ নেই। আজ তাকে শেষ জবাব দিয়ে যাব। স্যার দিগীন্দ্র কিছুক্ষণ ভ্রু কুঁচকে ব্যোমকেশকে নিরীক্ষণ করলেন। ধীরে ধীরে তার মুখে সেই বুলডগ হাসি ফুটে উঠল। তারপর বললেন, তোমার সুবুদ্ধি হয়েছে দেখে খুশি হলাম। খোকাকে বলো বৃথা চেষ্টা করে যেন সময় নষ্ট না করে। আচ্ছা বেশ, বলবো। টেবিলের উপর আর একটা নটরাজ মূর্তি রাখা হয়েছে দেখে সেটা তুলে নিয়ে ব্যোমকেশ বলল, এই যে আর একটা তৈরি করেছেন দেখছি,
আপনার উপহারটি আমি যত্ন করে রেখেছি, শুধু সৌন্দর্যের জন্য নয়, আপনার স্মৃতিচিহ্ন হিসেবেও আমার কাছে তার দাম অনেক। কিন্তু যদি কখনো দৈবাত ভেঙে যায়, আর একটা পাবো কি? স্যার দিগীন্দ্র প্রসন্নভাবে বললেন, বেশ, যদি ভেঙে যায় আর একটা পাবে। আমার বাড়িতে ঢুকে তোমার শিল্পকলার প্রতি অনুরাগ জন্মেছে, এটাও তো কম লাভ নয়। গভীর বিনয় সহকারে ব্যোমকেশ বলল, আগে হ্যাঁ, এতদিন আমার মনের ওদিকটা একেবারে পর্দা ঢাকা ছিল, কিন্তু এই কদিন আপনার সংসর্গে এসে ললিত কলার রস পেতে আরম্ভ করেছি। বুঝেছি ওর মধ্যে কি অমূল্য রত্ন লুকোনো আছে। ওই ছবিখানাও আমার বড় ভালো লাগে। ওটা কি আপনারই আঁকা? স্যার দিগীন্দ্রের পেছনের দেওয়ালের গায়ে একটা সুন্দর নিসর্গ দৃশ্যের ছবি টাঙানো ছিল। ব্যোমকেশ আঙুল দিয়ে দেখালো। মুহূর্তের জন্য স্যার দিগীন্দ্র ঘাড় ঘোরালেন। সেই অবকাশে ব্যোমকেশ এক অদ্ভুত হাতের খেলা দেখালো। টিকটিকি যেমন করে শিকার ধরে, তেমনভাবে তার একটা হাত টেবিলের উপর থেকে নটরাজ মূর্তি তুলে নিয়ে পকেটে পুরল, আর অন্য হাতটা সঙ্গে সঙ্গে আর একটা নটরাজ মূর্তি তার জায়গায় বসিয়ে দিল। স্যার দিগীন্দ্র যখন আবার সামনে ফিরলেন, তখন ব্যোমকেশ আগের মতোই মুগ্ধভাবে দেওয়ালের ছবিটার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতরটা এমন অসম্ভব রকম ধরফর করে উঠল যে স্যার দিগীন্দ্র যখন সহজ গলায় বললেন, হ্যাঁ, ওটা আমারই আঁকা, তখন কথাগুলো আমার কানে অত্যন্ত অস্পষ্ট ও দুরাগত বলে মনে হলো। ভাগ্যি সেই সময় তিনি আমার মুখের দিকে তাকাননি, না হলে ব্যোমকেশের হাতের খেলা হয়তো আমার মুখের উদ্বেগ থেকেই ধরা পড়ে যেত। ব্যোমকেশ ধীরে সুস্থে উঠে বলল, এখন তাহলে আসি। আপনার সংসর্গে এসে আমার লাভই হয়েছে, এই কথা আমি কখনো ভুলব না। আশা করি আপনিও আমাদের ভুলতে পারবেন না। যদি কখনো দরকার হয়, মনে রাখবেন আমি একজন সত্যান্বেষী। সত্যের অনুসন্ধান করাই আমার পেশা। চলো অজিত, আচ্ছা চললুম তবে, নমস্কার। দরজার কাছ থেকে একবার পেছনে ফিরে দেখলাম স্যার দিগীন্দ্র ভ্রু কুঁচকে সন্দেহ প্রখর দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে আছেন, যেন ব্যোমকেশের কথার কোনো একটা অতি গূঢ় ইঙ্গিত বুঝি বুঝি করে বুঝতে পারছেন না। বাড়ির বাইরে আসতেই একটা খালি ট্যাক্সি পাওয়া গেল। তাতে বসে ব্যোমকেশ হুকুম দিল, গ্র্যান্ড হোটেল। আমি তার হাত চেপে ধরে বললাম, ব্যোমকেশ, এসব কি কাণ্ড? ব্যোমকেশ হেসে বলল, এখনো বুঝতে পারছো না? এটাই আশ্চর্য। আমি যে অনুমান করেছিলাম হিরেটা নটরাজের মধ্যেই আছে, তা একেবারেই ঠিক আন্দাজ করেছিলাম। বুড়ো বুঝতে পেরে আমাকে ধোঁকা দেবার জন্য পুতুলটা আমাকে দিয়ে দিয়েছিল। তারপর আর একটা ঠিক ওই রকম মূর্তি তৈরি করে কাল সন্ধেবেলা গিয়ে আসলটার সঙ্গে বদল করে এনেছিল। যদি এই অস্পষ্ট ব অক্ষরটা লেখা না থাকতো, তাহলে আমি জানতেও পারতাম না। বলে পুতুলটা উল্টিয়ে দেখালো। দেখলাম পেন্সিলে লেখা অক্ষরটা বিদ্যমান রয়েছে। ব্যোমকেশ বলল, কাল যখন এই ব অক্ষরটা যথাস্থানে দেখতে পেলাম না, তখন এক নিমেষে সমস্ত ব্যাপারটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। আজ প্রথমে গিয়েই বুড়োর টেবিলের নটরাজটা উল্টে দেখলাম। আমার সেই ব মার্কা নটরাজ। অন্য মূর্তিটা পকেটেই ছিল। ব্যাস, তারপর হাত সাফাই তো দেখতেই পেলে। আমি রুদ্ধশ্বাসে বললাম, তুমি তুমি ঠিক জানো হিরেটা ওর মধ্যেই রয়েছে? হ্যাঁ, ঠিক জানি, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি না থাকে? ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে থেকে শেষে বলল, তাহলে বুঝবো পৃথিবীতে সত্যি বলে কোনো জিনিসই নেই। শাস্ত্রের অনুমান খণ্ডটা একেবারে মিথ্যা। গ্র্যান্ড হোটেলে কুমার ত্রিদিবেন্দ্র একটা আস্ত স্যুট ভাড়া করে আছেন। আমরা তার বসবার ঘরে ঢুকতেই তিনি দুহাত বাড়িয়ে ছুটে আসলেন। কি হলো ব্যোমকেশবাবু?
ব্যোমকেশ নিঃশব্দে নটরাজ মূর্তিটা টেবিলের উপরে রেখে তার দিকে নির্দেশ করে দেখালো। হতবুদ্ধিভাবে কুমার বাহাদুর বললেন, এটা তো দেখছি কাকার নটরাজ, কিন্তু আমার সীমন্ত হীরা ওর মধ্যেই আছে। ওর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, ওরই মধ্যে। কিন্তু আপনার যাবার বন্দোবস্ত সব ঠিক আছে তো? 10:30টার সময় আপনার স্পেশাল ট্রেন ছাড়বে। কুমার বাহাদুর অস্থির হয়ে বললেন, কিন্তু আমি যে কিছু বুঝতে পারছি না। ওর মধ্যে আমার সীমন্ত হীরা আছে? কি বলছেন? বিশ্বাস হচ্ছে না? বেশ, পরীক্ষা করে দেখুন। একটা পাথরের কাগজ চাপা তুলে নিয়ে ব্যোমকেশ মূর্তিটার উপরে সজোরে আঘাত করতেই সেটা টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। এই নিন আপনার সীমন্ত হীরা। ব্যোমকেশ হিরেটা তুলে ধরল। তার গায়ে তখনও প্লাস্টার লেগে আছে, কিন্তু বুঝতে দেরি হলো না যে ওটা সত্যি হিরে। কুমার বাহাদুর ব্যোমকেশের হাত থেকে হিরেটা প্রায় কেড়েই নিলেন। কিছুক্ষণ মন দিয়ে এক দৃষ্টে তার দিকে তাকিয়ে থেকে মহা উৎসাহে বলে উঠলেন, হ্যাঁ, এটাই এটাই আমার সীমন্ত হীরা। এই যে এর ভেতর থেকে নীল আলো ঠিকরে বেরোচ্ছে। ব্যোমকেশ বাবু, আপনাকে আপনাকে কি বলে কৃতজ্ঞতা জানাবো? কিচ্ছু বলতে হবে না। আপাতত যত তাড়াতাড়ি পারেন বেরিয়ে পড়ুন। খুড়োমশাই যদি এর মধ্যে জানতে পারেন তাহলে আবার হিরে হারাতে কতক্ষণ? না না, আমি এখনই বেরোচ্ছি। কিন্তু আপনার? সে পরে হবে। নিরাপদে বাড়ি পৌঁছে তার ব্যবস্থা করবেন। কুমার বাহাদুরকে স্টেশনে রওনা করিয়ে দিয়ে আমরা বাসায় ফিরলাম। আরাম কেদারায় শরীর ফেলে দিয়ে ব্যোমকেশ পরম সার্থকতার হাসি হেসে বলল, আমি শুধু ভাবছি বুড়ো যখন জানতে পারবে তখন কি করবে। দিন কয়েক পরে কুমার বাহাদুরের কাছ থেকে একখানা ইনশিওর করা খাম আসলো। চিঠির সঙ্গে একখানা চেক পিন দিয়ে আঁটা। চেকে অঙ্কের হিসেবটা দেখে চোখ ঝলসে গেল। চিঠিখানা এইরূপ: প্রিয় ব্যোমকেশ বাবু, আমার চিরন্তন কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ যা পাঠালাম, জানি আপনার প্রতিভার জন্য তা যোগ্য নয়। তবু আশা করি আপনার অমনোনীত হবে না। ভবিষ্যতে আপনার সাথে সাক্ষাতের প্রত্যাশায় রইলাম। এবার যখন কলকাতায় যাব, আপনার মুখে সমস্ত বিবরণ শুনব। অজিতবাবুকে আমার ধন্যবাদ জানাবেন। তিনি সাহিত্যিক, সুতরাং টাকার কথা তুলে তার বাগদেবীর আরাধনার অমর্যাদা করতে চাই না। কিন্তু যদি তিনি নাম ধাম বদল করেই হীরাহরণের গল্পটা লিখতে পারেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, জানবেন। শ্রদ্ধা ও নমস্কার গ্রহণ করবেন। ইতি প্রতিভামুগ্ধ শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়। আপনারা এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সীমন্ত হীরা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। শুনতে থাকুন টক থিয়েটার, প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেনমেন্ট।